আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার অভিনন্দন। এবার আমরা আছি বৈশাখ 2023 চলছে তরঙ্গ শব্দ। সেখানে আমরা উদ্দীপকটা লিখেছি, তোমরা লক্ষ্য করো। যে সকল এক বলছে পি মাধ্যমের শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। পি মাধ্যমের শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। কিউ মাধ্যমে একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হলো শব্দের 15 সেন্টিমিটার। উভয় মাধ্যমের শব্দের উৎস একই। উভয় মাধ্যমের শব্দের উৎস একই। শব্দের উৎস যদি একই হয় তাদের কম্পাঙ্ক কিন্তু একই হবে। উভয় মাধ্যমের কম্পাঙ্ক একই হয়, যেহেতু উভয় মাধ্যমের উৎস একই। বুঝছো? তাই আমরা চেষ্টা করবো এক হতে পি মাধ্যমের শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমাদের কিউ মাধ্যমে শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার, তাই না? আমাদের পি মাধ্যমে শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কিউ মাধ্যম 15 সেন্টিমিটার, তার মানে 0.15 মিটার, তাই না? ধরি কিউ মাধ্যমে শব্দের বেগ সমান কিউ, ঠিক আছে? সুতরাং পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে মান শব্দের বেগের 3 গুণ, 3bq, তাই না? আমরা পাই বি পি বি কিউ কি হবে? বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, না? এফ ল্যামডা পি, এফ ল্যামডা কিউ, তাই না? উভয় মাধ্যমের শব্দের উৎস একই, শব্দের উৎস একই, এই জন্য এদের কম্পাঙ্ক একই। যেহেতু উভয় মাধ্যমের শব্দের উৎস একই, এই জন্য তাদের কম্পাঙ্ক একই, মানে এফ এবং এফ, এটা কোনো পরিবর্তন নেই। ল্যামডা পি মানে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কিউ মানে কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, বিপি মানে পি মাধ্যমের শব্দের বেগ, বি কিউ মানে কিউ মাধ্যমের শব্দের বেগ। আমরা মানগুলো বসাতে পারি। তো এখানে কিউ মাধ্যমে শব্দের বেগ কত? বি কিউ। আর পি মাধ্যমের শব্দের বেগ 3bq, না? 3bq, এফ এফ বাদ ল্যামডা পি ল্যামডা কিউ, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য কার দেওয়া আছে? কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 0.15 মিটার। আমরা বলতে পারি 0.15 মিটার পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 3 × 0.15 মিটার, মানে 0.45 মিটার, তার মানে 0.45 সেন্টিমিটার, তাই না? সুতরাং পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 45 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো আমরা একদম কিভাবে করেছি। যেহেতু ব্যাক বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা আমরা জানি।
এটা করতে গেছে আসলে এটা আছে b is equal to f lambda, তাই না? এই যে এটা করতে লিখছি b is equal to f lambda, তাই না? এখানেও আমরা এটাই ব্যবহার করছি b is equal to f lambda, ঠিক আছে? b is equal to f lambda, b is equal to f lambda, এখানে bp মানে p মাধ্যমের শব্দের বেগ, p মাধ্যমের শব্দের বেগ কিন্তু q মাধ্যমের শব্দের বেগের 3 গুণ। এই মানটা কিন্তু এখানে আমরা মান বসাইছি, ঠিক আছে? p মাধ্যমের শব্দের বেগ q মাধ্যমের শব্দের 3 গুণ মানে 3bq আমরা বসাইছি। নিচে আছে bq মানে q মাধ্যমের শব্দের বেগ, bq বাদ 3 হইছে। p মাধ্যমের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, q মাধ্যমের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে q মাধ্যমের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.15 মিটার, 15 সেন্টিমিটার মানে 0.15 মিটার। আমরা কোন গুণ করেছি ল্যামডা পি, তার মানে ল্যামডা পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হইল 0.45 মিটার মানে 45 সেন্টিমিটার। এইভাবে আমরা পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 45 সেন্টিমিটার পাইছি, ঠিক আছে? পরের প্রশ্ন, এখন আমরা আলোচনা করবো দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 কি বলছে? এগুলো শব্দের উৎস। শব্দের উৎস হলো আমাদের এস, বুঝছো? এস আর এখানে মধ্যবর্তী দূরত্ব হলো 20 মিটার, 20 মিটার। ঠিক আছে? এই যে এটা হলো প্রতিফলক, তাপমাত্রা উৎস আর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। দৃশ্যকল্প 2 এস অবস্থানে হতে প্রশ্ন, দৃশ্যকল্প 2 এস অবস্থান হতে প্রতিদিন শোনা সম্ভব কি?
প্রতিধ্বনি শোনা সম্ভব কি গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। গাণিতিক ভাবে উৎস থেকে এই যে উৎস আর প্রতিফলক হলে তোমার আর, তাই না? এই প্রতিফলক এবং উৎস থেকে দূরত্ব হলো 20 মিটার। বলতে হবে এই 20 মিটার দূরত্ব থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। যদি এখানে এস অবস্থানে থেকে এস অবস্থানে হতে প্রতিধ্বনি যদি এই এস অবস্থান এগুলো শব্দ করে, তাহলে সেই শব্দটা প্রতিফলক বিষয় থেকে এখানে শোনা যাবে কিনা। তাপমাত্রা হলো 25 ডিগ্রি। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস সমান সমান T2 সমান হলো 273 প্লাস 25 কেলভিন, 298 কেলভিন। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু তোমাদের উদ্দীপকে উল্লেখ আছে। তাপমাত্রায় T1 সমান 273 কেলভিন। তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ B1 = 330 মিটার পার সেকেন্ড, তাই না? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এলো T2। T2 কিন্তু হলো 298, যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস এটা আমরা কেলভিন বানাইলে এটা হবে T2। T2 হবে কত? 298 কেলভিন। এটা এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 298 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগটা আমাদের দরকার। ধরে 298 কেলভিন সমান সমান T2 তাপমাত্রায়, এটা ছিল T2 না? T2 তাপমাত্রায় বেগ সমান B2। আমরা পাই B1/B2 সমান কি √T1/T2, তাই না? B1 হলো আমাদের 330 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু B1। 330/B2 T1 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন, বুঝছো? এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে যদি আমরা T1 এ নেই, T1 হবে 273 কেলভিন, 273। আর T2 পাইছি কত? T2 পাইছি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস মানে কি 25 প্লাস 273, তার মানে 298 কেলভিন। আমরা এই মানগুলো বসাই দিলাম। হিসাবটা করো, 273 ভাগ 298, 0.91, 0.91, 61, 07382। এটা বর্গমূল আছে।
বলগুলো নাও। বলগুলো কত আসে? 0.95 71 34 986। তাহলে বিটু কত? বা বিটু মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা হিসাব করতেছি 330 ভাগ এটা নিচে যাবে না 0.95 71 34 6 মিটার পার সেকেন্ড। তিনশো 30 ভাগ 0.95 71 34 98 344.8 44.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে দেওয়া ছিল, কিন্তু ব্যাগ দেওয়া ছিল না। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাগটা কত আমরা এখন এই মাত্র হিসাব করে ফেললাম। ঠিক আছে, এখন ব্যাগটা ছাড়া তো আমরা প্রতিদিনই শোনা যাবে কিনা, এখানে শব্দ করা হয়েছে এগুলো প্রতিফলক, এখানে শব্দ এখান থেকে ফেরত মানে এখানে আবার যাইবো, এখান থেকে শব্দটা শোনা যাবে কিনা সেটা যদি আমরা চেক করি, তাহলে আমরা আবার আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে 2D = BT, তাই না? প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি শোনার সময়, ঠিক আছে। আর বেগ B হইল 344.8 মিটার পার সেকেন্ড। এই হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। আচ্ছা, আর কি? দূরত্ব, প্রতিফলক থেকে উৎসের মানে শব্দ উৎসের দূরত্ব, D হইল 20 মিটার, তাই না? এখন আমরা এই মানে টাইম T = হোয়াট হিসাব করবো। তাহলে আমরা মানগুলো বসাই, D হলো 20 মিটার, তাই না? বেগ হলো 344.8 এলো টাইম, ঠিক আছে। টাইম কত হবে? T হইল 40 বা 344.8 সেকেন্ড। আর ভাগ 40 ভাগ 344.8 তোমার ভাই 0.1160 সেকেন্ড। তার মানে এটা 0.1 সেকেন্ড থেকে বড়। যদি 0.1 সেকেন্ড অথবা 0.1 সেকেন্ড বড় হয়, তাহলে প্রতিদিনই শোনা সম্ভব। যেহেতু আমাদের টাইমটা 0.1 সেকেন্ড থেকে বেশি, সুতরাং প্রতিদিন শোনা সম্ভব, তাই না? সুতরাং প্রতিদিনই শোনা সম্ভব। কারণ কি? যেহেতু আমাদের এই যে টাইমটা আমরা পাইছি এটা 0.1 সেকেন্ড থেকে বেশি, এই জন্য প্রতিদিন শোনা সম্ভব। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের ব্যাগটা দেওয়া ছিল না। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের ব্যাগ কিন্তু আমরা নিছি। আমরা কিভাবে নিছি? B2 সমান √T1/T2 আমরা জানি। T1 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা T1 সমান হলো 273 কেলভিন। আর T2 হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, T2 হবে 273 প্লাস
25 মানে 298, ঠিক আছে। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দ বেগ হলো B1, এটা হলো 330। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দ বেগ হলো B2, তাই না? B2। তাহলে আমরা হিসাব করেছি, এটাকে ভাগ দিলে এত হয়, বর্গমূল নিলাম, হিসাব করলাম B2 বাই 344.8 মিটার পার সেকেন্ড। এখন আমরা প্রতিদিনের শোনা যাবে কিনা, এটা উৎস, এই উৎস থেকে প্রতিফলিত দূরত্ব হলো 20 মিটার। সেখান থেকে আমরা 2D = BT, ডি এর মান হলো মধ্যবর্তী দূরত্ব হলো 20 মিটার, বেগ হলো 325 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বেগ 344.8 টাইম টি, ঠিক মানে প্রতিদিন শোনার সময় আমরা ধরছি টি, তাই টি যেটা পাইলাম 0.1160। তার মানে এই যে সময়টা, এটা 0.1 থেকে বেশি, 0.1 সেকেন্ড থেকে বেশি হওয়াতে আমরা বলতে পারি যে প্রতিদিনের শোনার শর্ত কি 0.1 সেকেন্ড অথবা 0.1 সেকেন্ড থেকে বেশি হইতে হবে, কম হইলে চলবে না। তো এই জন্য যেহেতু আমাদের সময় এত সেকেন্ড, অর্থাৎ প্রতিদিন শোনা সম্ভব, ঠিক আছে। এবার আমাদের এই দৃশ্যকল্প 2 এর আলোচনা। প্রশ্ন, শব্দের পিচ কাকে বলে? শব্দের পিচ কাকে বলে? সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে মোটা এবং চিকন সুর বোঝা যায় তাকে বলা হয় শব্দের পিচ। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে মোটা এবং চিকন সুর বোঝা যায় তাকে বলা হয় শব্দের পিচ, ঠিক আছে। পরের প্রশ্ন, শব্দের একটি যান্ত্রিক তরঙ্গ ব্যাখ্যা করো। যান্ত্রিক তরঙ্গ ব্যাখ্যা করো। আসলে তরঙ্গ কি? যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শব্দ শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে বলা হয় তরঙ্গ, তাই না? যেহেতু শব্দ এরকম ভাবে জড় মাধ্যমে বাতাস এর মাধ্যমে কম্পনের মাধ্যমে, অর্থাৎ সংকুচন এবং প্রসারণ, এই কম্পনের মাধ্যমে এইভাবে তরঙ্গ আকারে শব্দ যান্ত্রিক ভাবে আমাদের কানে পৌঁছে এবং শব্দ সঞ্চালন করে। এই জন্য শব্দ হলো একটা জড় মাধ্যম, এবং জড় মাধ্যমের ছাড়া শব্দ কিন্তু সঞ্চালন হতে পারে না বা শব্দ শক্তি প্রবাহিত হতে পারে না। জড় মাধ্যম তথা বাতাস মাধ্যম ছাড়া সংকুচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু শব্দ প্রবাহিত হয়। এটা হলো মানে প্রসারণ। এবার হবে সংকুচন। প্রসারণ, ঠিক আছে। আবার সংকুচন, এটা হলো প্রসারণ, সংকুচন, সংকুচন, তাই না? এইভাবে কিন্তু শব্দটা এখানে এই যে প্রসারণ এবং সংকুচন এইভাবে কিন্তু তরঙ্গের আকারের মতো যান্ত্রিক ভাবে শব্দ কিন্তু মানে প্রবাহিত হয়। এখানে জড় মাধ্যম ছাড়া কিন্তু শব্দ তরঙ্গ হিসাবে
তরঙ্গের মতো এইভাবে প্রসারণ এবং সংকোচন দ্বারা কিন্তু তরঙ্গের মতো শব্দ শক্তি প্রবাহিত করা সম্ভব। কিন্তু জড় মাধ্যম ছাড়া যেহেতু শব্দ মানে প্রবাহিত হতে পারে না, এই জন্য আমি বলছি শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যেহেতু মাধ্যম ছাড়া শব্দ প্রবাহিত হতে পারে না। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।